হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমরা রেলওয়ে এনটিপিসির ওপর টার্গেট করে একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখছো। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। তো রেশিওর অলরেডি আমরা 3টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। একদম রেশিও বেসিক থেকে তোমাদের বুঝিয়েছি, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করেছি। কারণ হচ্ছে রেশিও হচ্ছে এমন একটা চ্যাপ্টার যার উপর বেস করে আমরা পুরো অ্যারিথমেটিক শিখবো। তাই রেশিও এবং পার্সেন্টেজ এই দুটো চ্যাপ্টার আমি তোমাদের খুব ভালো করে শেখাবো, ঠিক আছে? তো রেশিওর 3টে ক্লাস করার পর আজকে আমরা 4th ক্লাস এবং অন্তিম ক্লাসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা শুধু প্রপোর্শন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তোমরা রেশিওর পার্ট আমাদের শেষ। অবশ্যই রেশিও অবশ্যই এখানে কাজে লাগবে, কিন্তু আমরা এখানে কথা বলবো শুধুমাত্র প্রপোর্শন নিয়ে, ঠিক আছে? তাহলে এসে দেখি যে সমানুপাতি বা প্রপোর্শন মানে কি। মনে রাখবো যে সমানুপাতি বা প্রপোর্শন কথাটা আমরা তখনই ইউজ করব যখন আমরা দুটো রেশিওর মধ্যে রিলেশন খুঁজবো। কীরকম রিলেশন দাদা? দেখো, ডেফিনেশনে বলা হয়েছে যে টু রেশিওস আর সেড টু বি ইন প্রপোর্শন। দুটো রেশিওকে আমরা তখনই তাদের প্রপোর্শনে আছে বলবো যখন তাদের দুজনকারই ভ্যালু কী হবে, ইকুয়াল হবে। ওয়েন দ্য টু রেশিওস আর ইকুয়াল। কেমন করে ব্যাপারটা দেখি একটু। দেখো, স্বাভাবিক ভাষায় বলছি, একদম খুবই সহজ সরল ভাষায়। সাপোজ তোমাকে বলল যে তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাচ্ছ, ঠিক আছে? তোমার বাড়ি থেকে তোমার স্কুলের ডিস্টেন্স সাপোজ হচ্ছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার, ঠিক আছে? সেই 100 কিলোমিটার ডিস্টেন্স তুমি 5 ঘন্টায় 5 ঘন্টায় কভার করছো, 5 ঘন্টায় কভার করছো। তাহলে এখানে যদি তোমাকে এই উক্তিটি থেকে তোমার যদি বলে যে তোমার দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স, তোমার দ্বারা অতিক্রান্ত ডিস্টেন্স এবং যত টাইম লাগছে তার রেশিও নির্ণয় করো। অতিক্রান্ত ডিস্টেন্স এবং যে পরিমাণ টাইম লাগছে তার রেশিও নির্ণয় করো। তুমি কি বলবে? দাদা, আমি তো 100 কিলোমিটার গেছি, আমার সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে 100:5 হচ্ছে তোমাদের ডিস্টেন্স এবং তোমার ডিস্টেন্স এবং টাইমের মধ্যে রেশিও। এবার 100:5কে আমরা কি সিম্পলিফাইড আকারে লিখতে পারি? কি লিখবো না 20:1। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। সেম আমি কি বললাম যে তোমার তো এই সময় লাগলো এত কিলোমিটার যেতে, তোমার বন্ধুর কত লেগেছে? তোমার বন্ধু বলল যে আমি এই 100 কিলোমিটার ডিস্টেন্স 5 ঘন্টায় পুরোটা আমি যেতে পারিনি, আমি স্কুলের অর্ধেক পথ গেছি, ঠিক আছে? আমি স্কুলের অর্ধেক পথ গেছি, তারপরেই আমার মনে হয়েছে আজকে স্কুলটা কামাই করলেই ভালো হয়, আজকে আর স্কুলে যেতে ইচ্ছা করছে না। আমি সেখান থেকে বাড়ি ফিরে এসেছি। আমি দেখলাম যে স্কুলের অর্ধেক মানে 50 কিলোমিটার আমি 2.5 ঘন্টায় গেছি। কত ঘন্টায়? 2.5 ঘন্টায়। তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং তার যে সময় লেগেছে তার রেশিও কত হবে? তুমি বলতে কিছুই নয়, তাহলে এখানে তাহলে 50 আর এখানে কত, 2.5 মানে হচ্ছে 5/2। তাহলে এই রেশিওটাই হবে। তাহলে এটাকে যদি সিম্পলিফাইড রেশিও করি কী বলবো? 5 আর 50 এখানে কেটে যাচ্ছে 10, আর 10 গুণ হয়ে যাচ্ছে 20:1। তাহলে দেখো, দুই ক্ষেত্রেই আমি রেশিও পাচ্ছি 20:1। দুই ক্ষেত্রেই রেশিও পাচ্ছি 20:1। তাহলে আমাকে যদি এই দুই রেশিওর মধ্যে রিলেশন স্থাপন করতে হয়, এই দুই রেশিওর মধ্যে রিলেশন স্থাপন করতে আমি কি বলবো? যে দুজনের ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব এবং টাইমের যে রেশিও সেটি প্রপোর্শনে আছে। সেটি কী আছে? প্রপোর্শনে আছে। কারণ কি, দুটো ক্ষেত্রেই রেশিও হচ্ছে ইকুয়াল, দুটো ক্ষেত্রেই রেশিও হচ্ছে ইকুয়াল। এবং এই উক্তিটি ব্যবহার করেই আমি বলতে পারি যে যখন 4টে সংখ্যা আমাকে দিয়ে দেবে, সাপোজ এ কমা বি কমা সি কমা ডি, আমাকে বলল যে এই 4টি সংখ্যা প্রপোর্শন কখন হবে, এই 4টি সংখ্যা প্রপোর্শন কখন হবে, যখন আমি বলতে পারবো যে এ এর সঙ্গে বি এর যা রেশিও, সি এর সঙ্গে যদি আমি ডি এর তাই রেশিও প্রতিস্থাপন করতে পারি। যদি আমি বলতে পারি যে এ এর সঙ্গে বি এর যা রেশিও, সি এর সঙ্গে ডি এর তাই রেশিও, আর এই মধ্যিখানে সমান চিহ্ন না দিয়ে এই চিহ্নটি ইউজ করা হয় যাকে আমরা সমানুপাত বা প্রপোর্শন বোঝাতে ইউজ করে থাকি, যাকে আমরা সমানুপাত বা প্রপোর্শন বোঝাতে ইউজ করে থাকি। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে দাদা একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার যদি আমরা জানি যে এ ইজ টু বি, একে আমরা কি লিখতে পারি? এ বাই বি লিখতে পারি। আর সি ইজ টু ডি, একে আমরা সি বাই ডি লিখতে পারি। আর এই চিহ্নটার জায়গায় আমরা ইকুয়াল সাইন দিয়ে দিতে পারি। তার মানে
উপরে যে উক্তিটি দেওয়া হয়েছে A:B সমানুপাতি C:D, সেই কথাটার মানেও যা আর এর মানেও তাই। তাহলে এই দুই স্টেটমেন্টটি সেম কথা বলে থাকে, তাই দুজনকের ভ্যালুই হচ্ছে কি সেম। তাহলে মনে থাকবে যে সমানুপাত বা প্রপোর্শন বলতে আমরা কী বুঝি বলবে, হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে। এবার এই উক্তিটি, এই স্টেটমেন্টটি যদি আমার কাছে বলা থাকে, তাহলে এই দুই ক্ষেত্রেই আমি বলতে পারি একে আমরা বলবো ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাতি, ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাতি, বা কি প্রথম সমানুপাতি। ঠিক আছে। সিমিলারলি বিকে আমরা বলবো সেকেন্ড প্রপোর্শন বা সেকেন্ড টার্মও বলতে পারি। সিকে আমরা বলবো থার্ড প্রপোর্শন। আর ডিকে আমরা বলবো ফোর্থ প্রপোর্শন। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এক্সাম হলে সাধারণত আমাকে এই প্রপোর্শনগুলোর ভ্যালু নির্ণয় করতে বলবে এই A, B, C, D এর মধ্যে যে কোনো তিনজনকার বা দুজনকার ভ্যালু দিয়ে। ঠিক আছে, যদি দুজনকার ভ্যালু দিয়ে দেয় তাহলে দুজনকার ভ্যালু, বাকি দুজনকার ভ্যালু নির্ণয় করতে গেলে আমাকে তার জন্য কিছু এক্সট্রা গল্প বলে থাকবে। কারণ কি, এখানে একটা ইকুয়েশন থেকে চারটে ভেরিয়েবলের তো ভ্যালু নির্ণয় করা যাবে না, তার জন্য আমায় এক্সট্রা কিছু দিতে হবে। কারণ আমরা জানি যে কোনো একটি ইকুয়েশন থেকে আমরা একটা ভেরিয়েবলেরই ভ্যালু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে A/B/C/D, A/B = C/D লেখা আছে। এখানে আমরা বলতে পারি যে এর সঙ্গে ডি এর যদি আমি গুণ করে দিই আর বি এর সঙ্গে যদি সি এর গুণ করে দিই, তাহলে আমি বলতে পারি কি না A/D হচ্ছে B/C। এবং সেখান থেকেই একটি ফর্মুলার উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন ইন্টু ইন্টু ফোর্থ প্রপোর্শন। ডি কি ফোর্থ প্রপোর্শন, বি হচ্ছে সেকেন্ড প্রপোর্শন ইন্টু থার্ড প্রপোর্শন। তাহলে এই ফর্মুলাটি ইউজ করেও আমরা খুব সহজে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই চারজনের মধ্যে তিনজনকার ভ্যালু দেওয়া থাকলে যে কোনো একজনকার ভ্যালু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে মানে এখান থেকে আমি বলতে পারি, সাপোজ দেখো, আচ্ছা মিন প্রপোর্শনের পরে আসছি, এখান থেকে আমি বলতে পারি যদি আমাকে এরকম বলা থাকে যে A:B প্রপোর্শনের টু C:D, তাহলে আমি বলতে পারি এই ধারের যে দুটো টার্ম বসে আছে, দেখো এন্ডে যে দুটো টার্ম বসে আছে এদের গুণফল আর মিডিলে যে দুটো টার্ম বসে আছে এদের গুণফল হচ্ছে ইকুয়াল। মনে থাকবে A/D, মানে এ আর ডি কি, দেখো এটা একদম এন্ড মোস্টে বসে আছে, একদম একজন লেফট এন্ডে বসে আছে আর একজন রাইট এন্ডে বসে আছে। তাহলে এন্ড মোস্টে যারা বসে আছে তাদের গুণফল এবং মিডিলে যারা বসে তাদের গুণফল হচ্ছে সবসময় ইকুয়াল। তাহলে এই চারটে স্টেটমেন্ট, এই যে A/B = C/D, A/D B/C, তাহলে ফার্স্ট প্রপোর্শন ইন্টু ফোর্থ প্রপোর্শন সেকেন্ড ইন্টু থার্ড, এই প্রত্যেকটারই কিন্তু গল্প একই। তাই প্রত্যেকটার আলাদা করে ফর্মুলা মনে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমাকে অনেক জায়গায় লেখা থাকবে যে ফার্স্ট প্রপোর্শন আমরা কী করে বার করবো, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফোর্থ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন কী করে বার করবো, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, কোনো দরকার নেই। সেকেন্ড প্রপোর্শনের ভ্যালু কী করে নির্ণয় করবো, ফার্স্ট ইন্টু ফোর্থ বাই থার্ড। তাহলে এটা তো আমরা জাস্ট এই গল্পটা থেকেই দেখতে পাচ্ছি। তো এই বারবার চার রকমের স্টেটমেন্ট মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এই গল্পটা মনে রাখবো যে ফার্স্ট ইন্টু ফোর্থ সেকেন্ড ইন্টু থার্ড, আর যাকে আমরা সহজে মনে রাখবো যে এন্ড মোস্টে যারা বসে আছে, একদম এন্ডে যারা বসে আছে, লেফট এন্ড এবং রাইট এন্ডে, তাদের গুণফল আর মিডিলের দুটি সংখ্যার গুণফল কিন্তু সবসময় ইকুয়াল হবে। ইজ ইট ক্লিয়ার বলবে, হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার। এবার দেখো নেক্সট গল্পে চলে আসি যে মিন প্রপোর্শন। নাও হোয়াট ইজ মিন প্রপোর্শন? মিন প্রপোর্শন মানে আমরা কী বুঝি মনে রাখবো। আমাকে যদি বলা থাকে যে এ এবং বি এর সঙ্গে যা রেশিও, সি এবং ডি এর মধ্যে তাই রেশিও আছে, তার মানে এই দুটো রেশিও পরস্পরের সঙ্গে প্রপোর্শনে আছে, তাহলে আমরা বলি কি না A/B = C/D। এবার যদি বাই এনি চান্স যদি বি এবং সি মানে সেকেন্ড প্রপোর্শন এবং থার্ড প্রপোর্শনের ভ্যালু যদি ইকুয়াল বলা থাকে, এর মানে কি, যদি আমাকে এরকম বলা থাকে যে এর সঙ্গে এক্সের যা রেশিও
ঠিক আছে, এক্সের সঙ্গে ডি এর তাই রেশিও, তখন আমরা দেখি যে এই সেকেন্ড আর থার্ড প্রপোর্শন কী হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, এবং সেখান থেকে আমি এক্সকে আমরা কি বলে থাকি, মিন প্রপোর্শন বলে চিনে থাকি। কী বলে চিনে থাকি না, মিন প্রপোর্শন বলে চিনে থাকি, যেহেতু সেকেন্ড এবং থার্ড প্রপোর্শনকে আমরা কি দেখছি, একটি মাত্র সংখ্যা দিয়ে বা একটি মাত্র ভেরিয়েবল দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, বলবে হ্যাঁ খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। তাহলে মিন প্রপোর্শন এখানে আমরা এক্সকে বলছি, কারণ এখানে সেকেন্ড এবং থার্ড প্রপোর্শন হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এবার এক্সের ভ্যালু কী করে নির্ণয় করবো, যদি আমার কাছে এ আর ডি এর ভ্যালু বলা থাকে। আমরা সবসময় জানি যে এক্স এখানে সেকেন্ড আর থার্ড প্রপোর্শনের ভ্যালু, আর আমরা জানি এই মিডলে যে দুই ভদ্রলোক বসে আছে এদের গুণফল একদম এন্ডে যে দুই ভদ্রলোক বসে আছে, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডে, তাদের গুণফলের সঙ্গে সমান হয়। তার মানে কি, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স করলে কী হবে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু হবে এডি। তো এখান থেকে এক্সের ভ্যালু আমরা কী করে পাবো, রুট ওভার অফ এডি করে, রুট ওভার অফ এডি করে। তাহলে যদি আমাকে দুটো সংখ্যা দেওয়া থাকে, দুটো সংখ্যা দিয়েছিল, সাপোজ তোমাকে বললাম যে আমাকে বললো 9 আর 81, 9 আর 81 এর মিন প্রপোর্শন কী, দুটো সংখ্যা দিল 9 এবং 81, এর মিন প্রপোর্শন কী, এর মানে বোঝাতে চেয়েছে যে 9-এর সঙ্গে কোনো একটি সংখ্যা, সাপোজ এক্স, এর যা রেশিও আছে এক্সের সঙ্গে 81-এর তাই রেশিও আছে। তাহলে আমি এক কথায় বলবো যে এক্সের ভ্যালু কী হবে, অর্থাৎ রুট ওভার অফ 9 ইন্টু 81, রুট ওভার অফ 9 ইন্টু 81। 9-এর ভ্যালু কত, 9-এর রুট করলে কত পাবো, 3 পাবো, আর 81-এর রুট করলে কত পাবো আমরা, 9 পাবো। তাহলে 3 9 কত হবে, 27 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু আমি কী পেয়ে গেলাম, 27 পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল, মানে 9-এর সঙ্গে 27-এর যা রেশিও, 27-এর সঙ্গে 81-র তাই রেশিও। ক্লিয়ার, বলবে হ্যাঁ তো খুব সুন্দর ক্লিয়ার হয়েছে, এর থেকে ভালো করে বোঝানো সম্ভবই নয়। তাহলে আশা করি মিন প্রপোর্শন প্রত্যেকের ক্লিয়ার। এবার চলে আসি, দ্য লাস্ট ওয়ান ইজ থার্ড প্রপোর্শন। হোয়াট ইজ থার্ড প্রপোর্শন? সাপোজ এই ধরনের প্রশ্নগুলো এরকম হয় যে যদি আমাকে বলে দেয় যে হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ এ কমা বি। কী করে বলবো, দুটো সংখ্যা দেওয়া হয়েছে, তার থার্ড প্রপোর্শন কী করে নির্ণয় করবো? মনে রাখবো যে দুটো সংখ্যা দিয়ে তার থার্ড প্রপোর্শন নির্ণয় করা মানে হচ্ছে, যদি এই থার্ড প্রপোর্শন ব্যক্তিকে আমরা যদি এক্স ধরে নিই, কী ধরে নেবো, যদি আমরা এক্স ধরে নিই, এই ব্যক্তিকে থার্ড প্রপোর্শনকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে মনে রাখবো যে এ আর বি এর মধ্যে যা রেশিও, বি আর এক্সের মধ্যে কিন্তু সেমই রেশিও, বি আর এক্সের মধ্যে যে সেম রেশিও, যেখানে এক্স কি না, এক্স হচ্ছে আমার থার্ড প্রপোর্শন, তাহলে এক্সের ভ্যালু এবার দেখো, এই যে স্টেটমেন্টের সঙ্গে তোমরা খুব ভালো করে পরিচিত, এই স্টেটমেন্টের সঙ্গে আমরা খুব ভালো করে পরিচিত, দেখতে পাচ্ছি বি আর বি এখানে সমান, মানে এখানে মেইন প্রপোর্শন লুকিয়ে আছে। তার মানে অবভিয়াসলি এক্সের ভ্যালু কী হবে না, মিডলে যারা বসে তাদের গুণফল আর এক্সট্রিম গুণফল কী হয়, সমান হয়। তাহলে এক্সের ভ্যালু কী হবে, মিডলের গুণফল যা আছে বি ইন্টু বি স্কোয়ার বাই এ। তাহলে গল্প শেষ। তাহলে এখানে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম, মানে থার্ড প্রপোর্শনের ভ্যালু আমরা পেয়ে গেলাম খুব সহজেই। তাহলে এবার যদি তোমাকে বলো তো যে 16 আর 24 এর থার্ড প্রপোর্শন কী হবে, তুমি বলবে কিছুই নয়, এখানে এই যে ভদ্রলোক বসে 24 এই দুবার থাকবে, তার মানে এই হচ্ছে বি আর 16 হচ্ছে কি এ। তার মানে থার্ড প্রপোর্শন যদি এক্স হয় তার ভ্যালু কী হবে না, 24 স্কোয়ার বাই 16, গল্প শেষ। 24 স্কোয়ার বাই 16। তাহলে আমাকে এই বি আর একে কিন্তু চিনতে হবে, ব্যাস এটুকু চিনতে পারলেই আমার থার্ড প্রপোর্শনও শেষ হয়ে যাবে, বাট কী হবে না, মিন প্রপোর্শনও একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আর প্রপোর্শনে কোনো অসুবিধা হয় না। যেমন লাস্ট ওয়ান ইজ কন্টিনিউড প্রপোর্শন, যেটা পরীক্ষায় খুব কমই আসে কিন্তু রেলওয়ের এক্সামে অনেকবার এসছে। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, যদি বলে যে এ বি এবং সি এবং ডিও আমি যোগ করে এলাম, এরা কন্টিনিউড প্রপোর্শনে আছে, এটা কী আছে, কন্টিনিউড প্রপোর্শন আছে। এর মানে হচ্ছে যে এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে সি এর তা রেশিও, আবার সি এর সঙ্গে ডি এর তাই রেশিও। এই স্টেটমেন্টটি আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই স্টেটমেন্টটাকেই যদি আমরা ইকুয়াল আকারে লিখি, কীরকম লিখব না, এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই ডি। ঠিক আছে, এবার যদি তোমাকে বলা হয় যে কন্টিনিউড প্রপোর্শনের একটা উদাহরণ বলো, তুমি কি বলবে? সাপোজ আমি তোমাকে বললাম যে 6, 12, 24
এবং 48, এদেরকে আমরা কন্টিনিউড প্রপোর্শনে বলতে পারি? বলবে হ্যাঁ দা বলতে পারি। দেখো তো 6-এর সঙ্গে 12-র কী রেশিও? তুমি বলে দাও 1:2, 1:2। 12-র সঙ্গে 24-এর কী রেশিও? দাদা 1:2। 24-এর সঙ্গে 48-এর কী রেশিও? দাদা 1:2। তাই তো? তাহলে এরা প্রত্যেকেই কি ইকুয়াল রেশিও বিয়ার করছে, ইকুয়াল রেশিও। তার মানে কি বলতে পারি যে 6, 12, 24, 48, 6, 12, 24, 48 এটা কিসে আছে? কন্টিনিউড প্রপোর্শনে আছে, কন্টিনিউড প্রপোর্শনে আছে। কিন্তু এটাকে আর একটা জিনিস বলতে পারি আমরা, সেটা কি? সেটা তোমাদের যখন গুণোত্তর প্রগতি বলবো তখন ভালো করে বোঝাবো যে এই সিরিজটি কিন্তু গুণোত্তর প্রগতিতেও আছে। ঠিক আছে? সেটা আমরা এখন মাথায় রাখতে হবে না, সেটা প্রগতিতে বা সেটা প্রগতির সময়ই প্রগতিতেই বলবো। ঠিক আছে? তাহলে কোনো একটা কোনো 3টে বা 4টে বা 5টা টার্ম কন্টিনিউড প্রপোর্শনের আছে, এর মানে হচ্ছে এটা যে এ বি সি ডির কন্টিনিউড প্রপোর্শন আছে, এর মানে এ এর সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে সি এর তাই রেশিও, সি এর সঙ্গে ডি এর তাই রেশিও। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তাহলে এই ছিল আমার প্রপোর্শনের গল্প। ঠিক আছে? এবার আমরা ডাইরেক্ট চলে আসি কোশ্চেনে। ঠিক আছে? এই 4টে কনসেপ্টের উপর বেশ করেই কিন্তু আমরা প্রশ্ন সলভ করব। হ্যাঁ, এরকম প্রশ্ন সলভ করব যেগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর আসে না, কিন্তু এলে কিন্তু ভাবতে হয়, সেই ধরনের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? 5 + x, 2x + 7, 6x + 9 and y are in the proportion when x = 2, find the value of y। তাহলে x এর ভ্যালু 2 হলে এবং এটা কী হবে? প্রপোর্শনে থাকবে, আমাকে ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এক্সের ভ্যালু 2 সবাই বসিয়ে দাও। তাহলে 5 + 2 যোগ করলে কত হবে? 7। 2x + 7 মানে 2 দুগুণে 4 + 7 11। তাহলে 7-এর সঙ্গে 11-র যাই রেশিও। এখানে দেখো 2 এর ভ্যালু বসালে কত হবে? না 6 দুগুণে 12, 12 আর 9 হচ্ছে 21। 21-এর সঙ্গে ওয়াইয়ের তাই রেশিও, 21-এর সঙ্গে ওয়াইয়ের তাই রেশিও। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 7 আর 21 মানে 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ হবে। তাহলে 11কে 3 গুণ করলে কত হয়? 33। তাহলে ওয়াইয়ের ভ্যালু ডাইরেক্ট বেরিয়ে গেল, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এরকমভাবে দেখেই প্রশ্নে আমরা সমাধান করবো। আর আমি এরকম লিখবো না যে 7/11 = 21/y, তাহলে আমাকে কার ভ্যালু? ওয়াই ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে y = 7, 11 × 21/7, 7 3 21, 11 3 33 না। এরকম যে করবে তার পরীক্ষায় আর চান্স নেই। ঠিক আছে? চাকরি পাওয়ার চান্স তার অলরেডি সেখানে 0 হয়ে গেল। ঠিক আছে? চাকরি পাওয়ার আর চান্স নেই, আমাকে এটা দেখেই বুঝে নিতে হবে এরমভাবে। ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। দেখো বলেছে 9, 12 আর 12x এখানে কি দেখতে পাচ্ছি? প্রপোর্শনে আছে। 28, 42, 42y দেখতে পাচ্ছি প্রপোর্শনে আছে। তাহলে 2x + y এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না যেখানে মিন প্রপোর্শনের গল্প বলা হয়েছে? দেখো সেকেন্ড আর থার্ড প্রপোর্শন ইকুয়াল। এখানেও দেখো 42, 42 মানে হচ্ছে সেকেন্ড আর থার্ড প্রপোর্শন ইকুয়াল। তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে এক্সের ভ্যালু কী হবে? কিছুই নয়, 12-র স্কোয়ার মানে হচ্ছে 144/9 অ্যান্ড দ্যাট ইজ 16। আর ওয়াইয়ের ভ্যালু কী হবে? না ওয়াইয়ের ভ্যালু হবে 42 × 42। গুণ করার দরকার নেই, 42-এর স্কোয়ার বার করতে গেলে আমার কী হবে? সমস্যা হবে। 28, 14 দিয়ে কাটাকুটি আছে, 14 × 3 = 42, 14 2 × 28 আর 2 × 21 = 42 মানে 21 3 × 63, গল্প শেষ। নির্ণয় করতে হবে কি? 2x + y মানে 16 2 × 32 আর 63-র যোগফল। তার মানে কত? না এখানে হচ্ছে আমার 95। কত? 95। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। দেখো এখানে প্রশ্নে কি বলা হয়েছে? দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 8 + 4√2 অ্যান্ড 6 - 3√2। তাহলে দেখো 8 + 4√2কে যদি আমরা এ ধরে নিই আর 6 - 3√2কে যদি বি ধরে নিই, তাহলে এদের মিন প্রপোর্শনাল ভ্যালু কী হবে? তুমি বলবে তা কিছুই না, √/AB। আপনি তো আগেই বলেছেন। তাহলে এখানে এর ভ্যালু আর বির ভ্যালু যদি পুট করে দিই, তাহলে দেখতে পাবো √8 + 4√2 ইন্টু 6 - 3√2 ইজ নট ইট। বলবে হ্যাঁ একদম ঠিক। এবার যদি তুমি এদের গুণ করতে যাও তাহলে কী হয়ে যাবে? না সমস্যা, গুণ করা যাবে না, খুব ভালো করে চোখ তৈরি করতে হবে। চোখ কী করে তৈরি করব? 8 + 4√2, এখান থেকে কি আমি কমন নিতে পারি? 4। বলবে হ্যাঁ একদম ঠিক। কমন নিলে কী পড়ে থাকছে? 2 + √2, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। 6 - 3√2 থেকে 3 কমন নিলে কী পড়ে থাকছে? না 2 - √2। আর দেখো তো এই 2 + √2 আর 2 - √2কে গুণ করলে a + b a - b লুকিয়ে আছে না? তার মানে এক লাইনে আমি লিখতে পারি a² - b²। তার মানে √4 আর 3কে আগে লিখে দাও, 4 3 গুণ করলে 12, আর 2 + √2 আর 2 - √2কে গুণ করলে 2² মানে 4 আর √2² মানে হচ্ছে 2। তাহলে 4 - 2 গুণ হলে কত হচ্ছে? 2, আর 2 × 12 করলে কত হচ্ছে? 24। তার মানে আলটিমেট √24, দ্যাট মিনস কী হচ্ছে? √24 মানে হচ্ছে 2√6।
2√6 হচ্ছে আমার কারেক্ট আনসার। কোথায় আছে 2√6? অপশন সি, তাই তো। এবার দেখো চলে যাই পরের প্রশ্নে। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, দ্য টু নাম্বারস হুজ মিন প্রপোর্শনাল ইজ 14 অ্যান্ড থার্ড প্রপোর্শনাল ইজ 4802 আর। তাহলে দুটো এমন সংখ্যা নির্ণয় করতে হবে এদের মিন প্রপোর্শন হবে 14 এবং থার্ড প্রপোর্শনাল হবে 4802। তাহলে এই দুটি সংখ্যা আমি বলি এ কমা বি, তাহলে আমরা এদের মিন প্রপোর্শনাল 14 যদি বলা থাকে তাহলে আমাদের এক্সপ্রেশন কীভাবে লিখবো না, এ এর সঙ্গে 14-এর যা রেশিও 14-এর সঙ্গে বি এর তাই রেশিও হবে, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে আমরা বলতে পারি যে এ বি ইজ ইকাল টু হবে কি 14 স্কোয়ার অর 196। আর এ আর বি এর থার্ড প্রপোর্শনাল 4802, এটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করব না, এ এর সঙ্গে বি এর যা রেশিও বি এর সঙ্গে 4802 এর তাই রেশিও হবে, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার বাই এ ইজিক্যাল টু হবে কত 4802, হ্যাঁ কি না, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা কি এ আর বি এর ভ্যালু পেতে পারি, কিন্তু সেটা করার কোনো দরকার নেই আমাদের, কারণ কি আমাদের চারটে অপশান দেওয়া আছে, সেখান থেকে আমরা খুব সহজে এ আর বি এর ভ্যালু নির্ণয় করতে পারি। দেখো এ বি ভ্যালু কত না 196, তার মানে কি ইউনিট ডিজিট কত হবে 6, 8 দুগুণে 16, 6 পাচ্ছি ইউনিট ডিজিট, 8 দুগুণে 16, 6 পাচ্ছি ইউনিট ডিজিট, 4 8 32, 2 পাচ্ছি ইউনিট ডিজিট, তাহলে বি অপশন হতেই পারে না। 9 4 36, এটাও হতে পারে, 6 পাচ্ছি ইউনিট ডিজিট। এবার বি স্কোয়ার বাই এর ভ্যালু কত 4802, তাহলে 98 স্কোয়ার বাই 2, তার মানে কি 98 মানে হচ্ছে 98 মানে হচ্ছে 49 ইন্টু 98, 49 ইন্টু 98 করলেই কত হয় 4802 হয়। তার মানে এই হবে কারেক্ট আনসার। তবু যদি তোমাদের সন্দেহ হয় তাহলে সি অপশান এবং ডি অপশান একবার চেক করে নিতে পারো। দেখো 28 স্কোয়ার বাই 7 মানে 28 ইন্টু 28 বাই 7, তার মানে 7 4 কত 28, 4 ইন্টু 28 গুণ করলে কি 4802 হওয়া সম্ভব না, সি অপশন হতে পারে না। 49 স্কোয়ার, তাহলে এখানে দেখো 9 কি অড ডিজিট, আর 9 স্কোয়ার করলে কত পাচ্ছি 1, তাহলে 1 কোনোভাবেই এমন একটা সংখ্যা যার ইউনিট ডিজিট একটি অড নাম্বার তাকে 4 দিয়ে ভাগ করে ইউনিট ডিজিট 6 আসা সম্ভবই নয়, তার মানে অপশন ডিও আনসার হতে পারে না, তার মানে একমাত্র অপশন এ হলো কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্নে। দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, গিভেন দ্যাট সি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল অফ 15 অ্যান্ড বি, ওকে। তাহলে 15 আর বি এর থার্ড প্রপোর্শনাল সি, তাহলে আমি কী করে বলতে পারি, কী করে এক্সপ্রেস করবো না, 15-এর সঙ্গে বি এর যা রেশিও বি এর সঙ্গে সি এর তাই রেশিও হবে, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। আর কি বলা হয়েছে, বি ইজ দ্য সাম অফ ফার্স্ট 3 অড ন্যাচারাল নাম্বার, তাহলে ফার্স্ট 3 অড ন্যাচারাল নাম্বার এর মানে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 5 আর 3 8 আর 1 9, তাহলে 9 হচ্ছে কার ভ্যালু না বি এর ভ্যালু, ব্যাস বি এর ভ্যালু পেয়ে গেলাম। আমার নির্ণয় করতে হবে সি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু যখন পেয়েই গেছি তাহলে আমরা বলবো 15:9 প্রপোর্শনেট টু 9:c, হ্যাঁ কি না। তাহলে সি এর ভ্যালু আমরা কী বলবো না 9 × 9 মানে হচ্ছে 81/5, কাটাকুটি যাচ্ছে একদম 3 দিয়ে 27/5, অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে, এ ইজ টু বি প্রপোর্শনেট টু বি ইজ টু সি, খুব ভালো কথা। সি এর ভ্যালু বলা হয়েছে 4a আর বি এর ভ্যালু বলা হয়েছে 6, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ সি। তাহলে এখান থেকে আমি সহজেই বলতে পারি যে বি স্কোয়ার বাই এ হচ্ছে সি এর ভ্যালু, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। আর কি বলা হয়েছে, সি সমান হচ্ছে 4a, তাহলে সি এর জায়গায় 4a বসিয়ে দিই, আর বি সমান হচ্ছে 6, তাহলে কি দেখো এই সি এর জায়গায় 4a আর এই এ গুণ হয়ে কী গেলো 4a স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে বি দেখতে পাচ্ছি 6 স্কোয়ার মানে হচ্ছে আমরা বলতে পারি কি 36, হ্যাঁ কি না। তাহলে এখানে কাটাকুটি হয়ে গেল 9, তাহলে এ এর ভ্যালু কী হতে পারে না, আমাকে কি নির্ণয় করতে পারছে কার ভ্যালু, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ সি, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ সি। এ স্কোয়ার আমাকে সি এর ভ্যালু কেন নির্ণয় করতে হবে, সি এর ভ্যালু তো 4 বলা আছে, আচ্ছা তাহলে এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি কত না 3, তাহলে সি এর ভ্যালু কত হচ্ছে 4a, তাহলে সি এর ভ্যালু কত হবে 4 × 3 দ্যাট ইজ 12, অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, এক্স কিউব ওয়াই ইজ টু এক্স ওয়াই প্রপোর্শনেট টু এক্স ওয়াই ইজ টু এ, তাহলে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ গিভেন ভ্যালু অফ এ। আচ্ছা এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, দেখতে পাচ্ছি এক্স ওয়াই মানে হচ্ছে এখানে মিন ভ্যালু দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে এর ভ্যালু আমাকে নির্ণয় করতে গেলে খুব সহজে আমরা বলতে পারবো যে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই মানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স কিউব ওয়াই, এক লাইনে গল্প শেষ। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স কিউ ওয়াই, কাটাকুটি যাচ্ছে, এখানে নিচে থাকছে এস আর ওপরে থাকছে ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই বাই এক্স হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওয়াই বাই এক্স কোথায় আছে, অপশন সি। নেক্সট প্রশ্ন, ফাইন্ড বি
if 256 b and 324 are in the continued proportion. তাহলে আমরা জানি কন্টিনিউড প্রপোর্শনের গল্প তো আমরা শিখে গেছি। বি এর ভ্যালু নির্ণয় করতে হবে। কারা কন্টিনিউড প্রপোর্শনে আছে? 256 বি অ্যান্ড 324। তাহলে 256 সঙ্গে বি এর যা রেশিও, বি এর সঙ্গে 324 তাই রেশিও, এটাই তো কন্টিনিউড প্রপোর্শনের গল্প আমরা শিখেছি। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে নির্ণয় করতে হবে এখান থেকে কার ভ্যালু? বি এর ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার ইজ ইকাল টু 256 ইন্টু 324, ইজ নট ইট? তাহলে বি এর ভ্যালু কী হবে না √ওভার অফ 256 ইন্টু 324। এবার তোমরা আমাকে বলো যে 256 রুট করলে কত হয়? তুমি বলো 16। 324 রুট করলে কত হয়? 18। আর 16 ইন্টু 18 করলে কত হবে? ইউনিট ডিজিট কত পাবো? 8। তাহলে 8 দুটি অপশানে আছে, 296, 312 এখানে কমিট হয়ে গেল। 16 ইন্টু 18, 16 160, আর এখানে পাচ্ছি আমরা কত? 16 ইন্টু 8 করলে 128। তাহলে 128 আর 160 মানে হচ্ছে 128 আর 160 মানে 288। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই। আরও একটি অসাধারণ প্রশ্ন। দেখো প্রশ্নে কী বলা হয়েছে? 145 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট। 145কে দুটো পার্টে ভাগ করা হয়েছে, এ এবং বি, সাচ দ্যাট এ ইজ টু বি প্রপোর্শনাল টু 2:3। তার আমরা বলতে পারি যে এ বাই বি ইজ ইকাল টু 2/3। আর এ আর বি এর যোগফল কত? 145। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 + 3 ইজ ইকাল টু কত? 5। তাহলে 5-এর ভ্যালু কত বলা হয়েছে বাবা? 145। কত গুণ? এখানে তোমরা দেখতে পাচ্ছি 29 গুণ। তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু কত হলো? 29 ইন্টু 2। আর বি এর অ্যাকচুয়াল ভ্যালু কত হলো? না 29 ইন্টু 3। দ্যাটস ইট, এটুকুই, গুণ করবে না, দরকার নেই। এবার দেখো এ বলা হয়েছে যে, এবং এটাও বলা হয়েছে যে এ এর সঙ্গে সি এর যা রেশিও, সি এর সঙ্গে বি এর তাই রেশিও। আমরা নির্ণয় করতে হবে সি এর ভ্যালু কারেক্ট টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। ঠিক আছে? তাহলে এবার দেখো এখান থেকে আমি বলতে পারি যে যেহেতু এ ইজ টু সি প্রপোর্শনেট টু সি ইজ টু বি, তার মানে আমি এখান থেকে কী বলতে পারি না সি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ বি। তাহলে আমি দেখতে পাচ্ছি এ আর বি এর ভ্যালু তো দেওয়া, তাহলে আমি সি এর ভ্যালু তো অবশ্যই পেয়ে যাবো। তাহলে সি এর ভ্যালু কী হবে? √ওভার অফ এবি। তাহলে এ এর ভ্যালু কত আছে? না 29 ইন্টু 2। বি এর ভ্যালু কত আছে? 29 ইন্টু 3। তাহলে রুটের বাইরে এলে কী হবে? 29, একটা 29 বাইরে আসবে, ভেতরে পড়ে থাকবে 3 ইন্টু 2 6। তাহলে 29 √6 হবে এবং কারেক্ট আনসার। কিন্তু নিয়ারেস্ট ভ্যালু, এবার √6-এর ভ্যালু কী করে নির্ণয় করতে হয় সেটি তোমাদের আমি একটু অন্য ভিডিওতে দেখাবো। ঠিক আছে? যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেগুলো বর্গমূল অ্যাকচুয়াল একদম নিয়ারেস্ট ভ্যালু আমরা কী করে পাবো? ঠিক আছে? 29 √6-এর কাছাকাছি ভ্যালু হবে 71-এর কাছাকাছি, 71। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন চলে যাই। The ratio of 9 to the power 3.5 is to 3 to the power 5. তাহলে এই প্রশ্নের রেশিওর অঙ্ক প্রপোর্শনের অঙ্ক নয়, মিস্টেকেনলি এখানে চলে এসেছে, তাও বলে দিচ্ছি খুবই সোজা। আমরা এখানে দেখতে পাচ্ছি 9 to the power 3.5 বাই কী আছে? 3 to the power 5। তাহলে দেখো 9কে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার আর 2 আর 3.5 গুণ হয়ে কত হয়ে যাবে? 7। তাহলে 3 to the power 7 বাই 3 to the power 5। আর যখন আমরা ভাগ হয় এবং যখন দেখি আমি বেস সেম আছে তখন পাওয়ারগুলো কী হয়? না বিয়োগ হয়। তাহলে 7 - 5 কত? 2। তার মানে 3 স্কোয়ার বাই 1 অ্যান্ড দ্যাট ইজ 9/1। তাহলে 9:1 অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি দুটো একই টাইপের প্রশ্ন, আমি একটি প্রশ্নের আনসার তোমাদের বলে দেবো, অন্য প্রশ্নটি তোমরা নিজেরাই করতে পারো। ঠিক আছে? দেখো কী বলা হয়েছে। ইফ x+1 is to x+5 proportionate to x+17 is to x+53। তাহলে যদি এই স্টেটমেন্টটা দেখে তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আলটিমেট ব্যাপারটা এরকম বলা হয়েছে যে 1, 5, 17 আর 53 এই চারটি সংখ্যার সঙ্গে এমন একটা নির্দিষ্ট সংখ্যা আছে যেটা যোগ করলে সংখ্যা চারটে কী হবে? পরস্পরের সঙ্গে সমানুপাত বা প্রপোর্শন তৈরি করবে। ঠিক আছে? তার মানে কি? 1-এর সঙ্গে যদি আমি x যোগ করি, 5-এর সঙ্গে যদি আমি x যোগ করি, তাহলে x+1 আর x+5-এর যা রেশিও হবে, 17-র সঙ্গে x যোগ করলে এবং 53-র সঙ্গে x যোগ করলে 17 + x আর x+53 এর মধ্যে রেশিও তাই হবে। ঠিক আছে? এটাই হচ্ছে এর গাণিতিক ব্যাখ্যা। এবার যদি এটা এরকম বলা থাকে তাহলে এখান থেকে আমরা কী করবো? না তুমি বলবে তো কিছুই নয়, x+1 বাই এখানে আছে x+5 ইজ ইকাল টু আমরা বলবো x+17 বাই
এক্স প্লাস 53, তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু নির্ণয় করবো। আমরা তো সরলীকরণ জানি, সিম্পলিফিকেশন করে এখান থেকে এক্সের ভ্যালু নির্ণয় করবো, কিন্তু অত টাইম কোথায়, অত টাইম তোমার হাতে নেই। আমরা জানি যে দুটো রেশিও সমান করতে হবে, আমাকে এদের মধ্যে গ্যাপ দেখতে হবে। সবসময় দুটো রেশিওকে সমান করতে গেলে এদের নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল গ্যাপকে সেম করতে হবে, এটাই হচ্ছে আমার মেন ফান্ডা, যেটা আমি আগেই শিখিয়েছি। তাহলে 1 আর 5-এর মধ্যে দেখো গ্যাপ কত, 1 আর 5-এর মধ্যে গ্যাপ কত 4। 17 আর 53-এর মধ্যে গ্যাপ কত, 17 আর 53-এর মধ্যে তার গ্যাপ হচ্ছে 36। ঠিক আছে, তাহলে 4 আর 36 কি সেম আছে? না। তাহলে 4 আর 36-কে সেম করতে হলে এলসিএম নিতে হবে, এলসিএম কত 36, তাহলে 4-কে 36 করতে গেলে 9 দিয়ে গুণ, ব্যাস। তাহলে 9 দিয়ে গুণ মানে এর প্রত্যেকটা টার্মকে 9 দিয়ে, মানে লবকেও 9 দিয়ে গুণ করতে হবে, হরকেও 9 দিয়ে গুণ করতে হবে, আর এর প্রত্যেকটা টার্মকে কী করতে হবে, লব এবং হরকে 1 দিয়ে গুণ করতে হবে। সমান হয়ে গেল। তাহলে সমান হয়ে যাবে, মানে যখনই এরা প্রপোর্শন তৈরি হয়ে গেল, তাহলে আমরা জানিছি কি না, দুখানা রেশিও একদম সেম, দুখানা রেশিও কি একদম সেম। তাহলে এরও লবে যে বসে আছে, এরও লবে সেই বসে থাকবে। তাহলে আমি বলতে পারি 9 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকাল টু হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 17। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এখান থেকে 9x আর এখান থেকে কত এক্স, তাহলে 9x মাইনাস এক্স দ্যাট ইজ 8x ইজ ইকাল টু 17 মাইনাস 9 দ্যাট ইজ হচ্ছে 8। তার মানে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম গো? 1। খুবই সহজে আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম। দেখো, এর থেকে সহজ করে এই প্রশ্নের সমাধান আর বলা সম্ভব নয়। তাহলে এক্সের ভ্যালু যখন 1 আমি পেয়ে গেছি, আমাকে নির্ণয় করতে হবে মিন প্রপোর্শনাল বিটুইন এক্স প্লাস 5 অ্যান্ড 9x মাইনাস 1। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 প্লাস 5 কত হচ্ছে গো? 6। 1 প্লাস 5 কত? 6। আর এখানে 9x মানে 9 মাইনাস 1 দ্যাট ইজ হচ্ছে 8। তাহলে 8 আর 6-এর মেন প্রপোর্শন কত হবে? √8 ইন্টু 6, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে কত হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি 16 ইন্টু 3 মানে হচ্ছে আমি পাচ্ছি 4√3। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তখন অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে বলো, এই পদ্ধতিতে তোমরা কি নেক্সট প্রশ্নের সলিউশন নিজেরা করতে পারবে? বলবে হ্যাঁ দাদা অবশ্যই পারবো। না পারলে আপনি তো আছেন, আর বলে দেবেন। অবশ্যই বলে দেবো, তোমরা একবার নিজেরা ট্রাই করো। না হলে আমি অবশ্যই তোমাদের কমেন্টে নিজে করে প্রশ্নের সলিউশন পোস্ট করব, ঠিক আছে? অবশ্যই ট্রাই করবে। লাস্ট প্রশ্ন আজকের এই সমাধানের। দেখো, কন্টিনিউড প্রপোর্শন আমরা শিখে গেছি, এবং কন্টিনিউড প্রপোর্শনের ওপর এটা হচ্ছে একদম আলটিমেট লেভেলের প্রশ্ন। বলা হচ্ছে এ বি সি অ্যান্ড ডি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, দেন এম এ কিউব প্লাস এন বি কিউব মাইনাস আর সি কিউব ইজ টু এম বি কিউব প্লাস এন সি কিউব মাইনাস আর ডি কিউব ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি কন্টিনিউড প্রপোর্শনে আছে, আমি কি বলবো যে এ আর বি এর সঙ্গে যা রেশিও, বি আর সি এর সঙ্গে তাই রেশিও, সি আর ডি এর মধ্যে তাই রেশিও, তাই তো? এবং এই প্রত্যেকটা রেশিওর ভ্যালুকে আমি কে ধরে নিতে পারি? বলবে হ্যাঁ একদম পারেন, হ্যাঁ কি না? তাহলে এবার যদি আমরা লিখি যে এ বাই বি সমান কে, তাহলে এ সমান কী বলবো? বিকে। সি সমান বি সমান কী বলবো? সিকে। আর ডি সমান কী বলবো? সি সমান কী বলবো? না ডিকে, হ্যাঁ কি না? দেখো, তাহলে এ সমান আমরা বলতে পারি বিকে, বি সমান সিকে এবং সি সমান ডিকে। কেন করলেন দাদা? কারণ হচ্ছে দেখো, এখানে আমাকে এম এ কিউব কার ভ্যালু নির্ণয় করতে হবে? এম এ কিউব প্লাস এন বি কিউব মাইনাস আর সি কিউব বাই এম বি কিউব প্লাস এন সি কিউব মাইনাস আর ডি কিউবের ভ্যালু নির্ণয় করতে হবে। আর আনসার আছে আমার এবিসিডি দিয়ে। তাহলে সামহাও আমাকে এম এন আর আরকে রিমুভ করতে হবে। তাহলে যদি আমরা এখানে এ কিউবের জায়গায় আমরা এ এর ভ্যালু বিকে লিখে দিই, তাহলে তোমরা কি বলবে যে এম ইন্টু এ কিউব মানে কী হবে? বি কে এর হোল কিউব মানে বি কিউব কে কিউব। সিমিলারলি বি কিউবের জায়গায় আমরা কী লিখবো? সি কে। তার মানে আমরা কী লিখতে পারি? এন ইন্টু সি কিউব কে কিউব মাইনাস আর সি এর ভ্যালু কি? ডি কে, তার মানে ডি কিউব কে কিউব। ইজ নট ইট? আর নিচে দেখো, কিচ্ছু করতে হবে না, যা আছে সেটা রেখে দাও। এম বি কিউব প্লাস এন সি কিউব মাইনাস আর ডি। এগুলো তোমাদের পরীক্ষা লেখার তোমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তোমরা চোখে দেখেই বুঝতে পারবে যে যখন এই ভ্যালুগুলো পুট করা হবে, তখনই দেখো এম বি কিউব এখানেও আছে, এন সি কিউব এখানেও আছে, আর ডি কিউব এখানে আছে, সেম জিনিস এখানেও এম বি কিউব এন সি কিউব আর ডি কিউব, তাই তো? তাহলে আমি কিচ্ছু নয়, আমি যদি কে কিউব ওপর থেকে কমন নিয়ে নিই, ওপরে যা আছে নিচে তাই আছে, তাহলে জাস্ট এর ভ্যালু কী হয়ে যাবে গো? কে কিউব। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। এবার কে কিউবের ভ্যালু কী করে পাবো? কে কিউবের ভ্যালু কী করে পাবো? তোমরা যদি এই তিনটে ইকুয়েশনকে গুণ করে দাও, তাহলেই তো কে কিউবের ভ্যালু পাওয়া যায়, হ্যাঁ কি না বলো? এই তিনটি ইকুয়েশনের ভ্যালু গুণ করলে কি কে কিউ ভ্যালু পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। কী বলবো? এ কে এর ভ্যালু কি? এ বাই বি। এখানে কে এর ভ্যালু কি? বি বাই সি। এখানে কে এর ভ্যালু কি? সি বাই ডি।
তাহলে এই তিনটি কোয়েশ্চেনকে গুণ করলে কে কিউ ভ্যালু কত হবে দাদা? এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, হ্যাঁ কি না? তাহলে দেখো সি সি ক্যান্সেল আউট হচ্ছে, বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে বাবা? এ বাই ডি, পড়ে থাকছে কে? এ বাই ডি। তাহলে কে কিউ ভ্যালু কত হয়ে গেল? এ বাই ডি। তাহলে এই পুরো রেশিওটির আনসার আমি পেয়ে গেলাম এ ইজ টু ডি অথবা এ বাই ডি। তার মানে অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। অসাধারণ একটি প্রশ্ন, 4-5টা স্টার দিয়ে রাখো এই প্রশ্নটির গায়ে, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে তো এই সমাধান করতে আশা করব আর কোনো সলিউশনের প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন রয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের একটা জিনিস আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড বা যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? কম্পোনেন্ট অফ ডিভিডেন্ড কী জিনিসটা কি? দেখো, যদি আমাকে বলা থাকে এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি, যদি আমাকে বলা থাকে এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি, তাহলে আমরা বলতে পারি যে এ এর সঙ্গে বিকে যোগ করে আর এ থেকে যদি বিকে বিয়োগ করি, তাহলে যে রেশিও ফর্ম হবে সি এর সঙ্গে ডিকে যোগ করে সি থেকে যদি আমি ডিকে বিয়োগ করি, সেম রেশিও ফর্ম হবে। তাহলে এই জিনিসটি কিন্তু আমাদের খুব ভালো করে কী করতে হবে? মনে রাখতে হবে। তাহলে এই পার্টটিকে আমরা কী বলে থাকি? যোগ ভাগ বা কম্পোনেন্ট ডিভিডেন্ড প্রক্রিয়া। এবং এই পার্ট যে ফর্মুলাটি বা এই যে, এটা অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা না, এটা হচ্ছে আমাদের একটা কি রেশিওর একটা পার্ট বা আমাদের প্রপোর্শনের একটা পার্ট। তাহলে এই পার্টটি যদি আমরা খুব ভালো করে মনে রাখি, তাহলে এই প্রশ্নটির সমাধান করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট এই ফর্মুলা ইউজ করে এই প্রশ্নের সমাধান করে আমাকে তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমার প্রপোর্শনের ওপর যাবতীয় যত রকম প্রশ্ন হয় সমস্ত প্রশ্নের সমাধান। আশা করব তোমাদের প্রত্যেকটা প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা হয়নি। না বুঝতে পারলে তোমরা আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আর হচ্ছে কি, তোমাদের জন্য অ্যাপ চলে এসেছে, অ্যাপে তোমাদের রেগুলার আমি শিডিউল দিচ্ছি, সেই শিডিউল অনুযায়ী তোমরা জিকে প্র্যাকটিস করো। এবং তার সঙ্গে আমাদের যে ক্লাসটি চলছিল, যেটা কারেন্টলি 2025 পিএসসি এক্সামগুলোকে টার্গেট করে, সেগুলো আমরা পুরোটাই অ্যাপে ট্রান্সফার করে দিয়েছি। সেই ক্লাসটা তোমরা ওখান থেকে ফ্রিতে দেখতে পারবে, ঠিক আছে? আর তার সঙ্গে আমাদের এনটিপিসির জন্য স্পেশাল মক টেস্টও আসছি। এবং এখন যেটা তোমাদের জন্য জিকের রেগুলার যে সিরিজটি চলছে এবং তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছে, সেটি কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। অবশ্যই ফলো করো, আর আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অবশ্যই হেল্প হবে। ওকে, আজকের জন্য এখানেই শেষ করলাম, চলো পরের দিন দেখা হবে, টাটা।